আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিমা ইসলাম, বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম নতুন একটা রমজানের ব্লগ নিয়ে। ভোরাতে খাবারের পরে আজানের জন্য ওয়েট করতেছি। আমার ছেলে খাবার খেয়ে ডিভানে হালকা ঘুমিয়ে পড়লো, তা আজান দেওয়ার পর ওকে ডাক দিলাম, ও উঠে গেল। তাই নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে এখন সব লাইট অফ করে ঘুমিয়ে পড়বো। সকালবেলা টঙ্গীতে যাব, ছোটো বোনের বাসায় ইফতারের দাওয়াত প্লাস বাসা অনেক দিন যাওয়া হয়নি, তো সকালে এখন বের হব। তো যারা বের হওয়ার আগে সব দরজা জানলাগুলো লক করে দিলাম। শবে বরাতের পর আর টঙ্গীর বাসা আমার যাওয়া হয়নি। বাসার অবস্থা মনে হয় খুবই খারাপ। শবে বরাতের পরে আর টঙ্গীর বাড়িতে আমার যাওয়া হয়নি, মাঝে অনেক দিন গ্যাপ পড়ে গেল, প্রায় 1 মাস তো হয়ে গেল। তো এখন বাসা থেকে বের হলাম টঙ্গীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আবার আগামীকালকে চলে আসতে হবে। আগে তো শুক্র শনি 2 দিন থাকতে পারতাম, তো আজকে শুক্রবার, কালকে আবার ওদের দুজনেরই কোচিং আসছে। ঈদের পর মেয়ের পরীক্ষা, কোচিং মিস দেওয়া যাবে না। তো হয়তো আজকে রাত্রে না আসলে আগামীকালকে সকালে আবার চলে আসবো। ছোটো বোন গত রাত্রে ফোন দিয়েই বললো যেন টঙ্গীতে যেহেতু যাচ্ছি যেন ওর বাসায় ইফতার করি। বিশেষ কোনো উপলক্ষ না, বলতেছে যে আমি তেমন কোনো আয়োজনও করবো না, তুমি একদিনের জন্য আসবে, আবার কেন বাসায় ইফতারি ঝামেলা করতে যাবা। আম্মু আবার ফোন দিল, বললো যেন আম্মুর সাথে ইফতার করি। তারপরে আম্মুকে বললাম তুমি সহ ছোটো বোনের বাসায় ইফতার করবো, যেহেতু বারে বারে বলতেছে। আর তুমি ঝামেলা করো না, যেহেতু ঈদ আমি টঙ্গীতেই করব, ঈদের কয়েকদিন আগে যাব, তখন একদিন আম্মুর বাসায় ইফতার করব। আর যেহেতু সবার বাসায় কাছে, আগে তো দেখা যেত একদিন এক একজনের বাসায় আমরা সবাই মিলে ইফতার করতাম, তো সেগুলো এখন আমার কাছে স্মৃতি। আমি এখন আম্মুদের কাছে মেহমানি। আগে যখন টঙ্গীতে ছিলাম না, আমরা সবাই মিলে রোজার মাসে দেখা যেত এক এক দিন এক একজনের বাসায় সবাই মিলে ইফতার করতাম, ভাই বোনেরা মিলে। তো এগুলো এখন আমার কাছে স্মৃতি, আর মাঝে মধ্যে অনেক খারাপও লাগে। এখন আসি টঙ্গীতে 2-1 দিনের জন্য, ওরকম তো পার্মানেন্ট থাকা হয় না। তো রুমে ঢুকে আগে দরজা জানলাগুলো খুলে দিলাম। আর গতকালকে রাত্রে আমি বুয়াকে কল দিয়ে, টঙ্গীর যে ছোটা বুয়া, বলে দিলাম যেন আজকে আমি আসবো, উনি যেন আমার একটু টুকটাক কাজ করে দেয়। তা ফ্লোরের যে অবস্থা দেখলাম, রুমের যে অবস্থা দেখলাম, দেখে তো মানে মাথা ঘুরাচ্ছে। মানে অবস্থা খুবই খারাপ, এত ধুলোবালি জমছে। মানে আমি এই যে জুম করে একটু দেখাচ্ছি, আমার কালো টাইলসে খুব ভালো করে বোঝা যাচ্ছে বালুগুলো, সাদা টাইলস অতটা বোঝা যাচ্ছে না। আর বেলকনির অবস্থা আরও বেশি খারাপ, যত ময়লা ধুলোবালি গাছের পাতা সব বেলকনিতে জমা হয়েছে। তো আমি আসার সময় দেখলাম বুয়া আমার জন্য নিচে ওয়েট করতেছে। তো উনি জানে যে আমি বলে দিলাম যে আমি সকালেই আসবো। তো ওনাকে বললাম যে আমি এগুলো সব ঝাড়া দিয়ে দিচ্ছি, আর বিছনা চাদরগুলো উঠিয়ে ওনাকে বললাম ওগুলো আগে ভিজানোর জন্য, 3টা বেডের চাদর আর কাভারগুলো আগে ধুয়ে দেওয়ার জন্য। আর আমি এগুলো ঝাড়া দিয়ে দিব, ওদেরকে বললাম তোমরা উঠে যাও। সব কিছু ঝাড়া দিয়ে দিলে উনি ঘর ঝাড়ু দিয়ে কাপড় ধুয়ে ঘর ফার্নিচারগুলো একটু ভালো করে ধুলাবালুগুলো মুছে নিচ্ছে। আর টিভির ট্রলি, গ্লাস, সোফার ট্রলিগুলো, টি টেবিলগুলো সবগুলো ভালো জমে গেছে। সব কিছু আমি ভালো করে ক্লিন করব। আর উনি ঘর ঝাড়ু দিতে আসছে। মানে আমাদের আর আসলে রেস্টের কোনো রাস্তা নাই। ভাবলাম আজকে যেহেতু ইফতারের ঝামেলা না, একটু রেস্ট নেব রোজা রেখে। বাট বাসা আসার পর তো অবস্থা যা দেখলাম। তো সোফাগুলো তখন আমি দাঁড়ানোতে ছাদে, বাইরে অনেক রোদ ছিল, তো বললাম যে ছাদ থেকে একটু যেন হালকা একটু রোদ দিয়ে আনা হয়, তা না হলে গা চুলকাতে পারে। যেহেতু ফ্লোরে এত বালু ছিল, সোফার মধ্যে নিশ্চয় প্রচুর বালু তো থাকবেই। আর যখন ওরা টিভি দেখতে বসবে বা এখানে হালকা নাস্তা করা হয়, তখন গা চুলকাতে পারে। সেই জন্য ভাবলাম একটু রোদ দিয়ে রাখাই ভালো। তো এখন ঘর বাড়ি একদম ক্লিন, উনি কাজ করে চলে গেছে, দেখতেও ভালো লাগতেছে। আসলে রুমটা পরিষ্কার থাকলে দেখা যায় মনে হয় যে শরীরটাও হালকা হয়ে যায়। তো আমার বেলকনির যখন বাসাটা করা হয় তখন এক পাশে টাইলস করা হয়েছে, আরেক পাশে টাইলস করা হয়নি, এটা ভুল করা হয়েছে। এখন আমার হাজব্যান্ড মাঝে মধ্যে বলে যে তখন যদি এই সাইডটা টাইলস করে ফেলতাম তাহলে ভালোই হতো, কয়েক বছর পর পর আবার এই রঙের ঝামেলাটা করা লাগতো না। এখন আমার নতুন করে রং করতে হবে। তো এখন জোহরের নামাজটা পড়ে নেব, জোহরের নামাজটা পড়ে একটু রেস্ট নেব। সকাল থেকে আসলে অনেক কাজ, ওনার সাথে বুয়ার সাথে আমি অনেকগুলো কাজ করেছি। যে রান্নাঘরের তো ভিডিওটা দেখাইনি, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ ছিল। সব কিছু আসলে ভিডিওতে দেখানো সম্ভবও হয় না। তো বাইরে থেকে প্রচুর রোদ আসতেছে রুমে, তো পর্দাগুলো একটু লাগিয়ে দেব। তো এর মধ্যে আমাদের বুড়িটা চলে আসছে, সেই রুমে ঢুকে বলতেছে তুমি এক্ষুনি আমাদের বাসা কেন গেলা না, আমি তোমাকে নিতে আসছি। তা আমি বলছি ঠিক আছে তুমি একটু বসো,
আন্টি তোমাকে নিয়ে তারপরে যাব। তো ও আমার মেয়ের সাথে বসে আবার টিভি দেখতেছে। সে হচ্ছে খুবই পাকনা বুড়ি। এখন সে অভিমান করছে কেন আমি তার সাথে দেখা করতে যাইনি, সে আমার সাথে হাতও মিলালো না, সে চলে গেল। আমি তারপর একটা হালকা ঘুম দিয়ে নিলাম। একটু ঘুম দিয়ে ওঠার পরে বোন ফোন দিল আর যাওয়ার জন্য। তো আমি ওর বের হওয়ার আগে হাজব্যান্ডকে ফোন দিলাম, তো ও বললো যে তুমি যাও, আমি আসতেছি। বোনের বাসায় যেতে 2 মিনিটও লাগে না, আরও কম সময় লাগে। আর ছেলে মেয়ে তো আগেই চলে গেল। তো আসার পর দেখি ও ইফতার আয়োজন করতেছে। ওর হাজব্যান্ড সিঙ্গাপুর থাকে, আর যেহেতু একা, আর এই যে বুড়িটা বুশরা, ও অনেক চঞ্চল, অনেক দুষ্ট। ওকে নিয়ে যে ও এত কিছু আয়োজন করছে আমাদের জন্য, তার জন্য ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে হয়। আমার মেয়ে যদি এরকম দুষ্ট থাকতো, আমি মনে হয় এত কিছু করতেও পারতাম না এক হাতে। এখানে পুরুষ মানুষ বলতে কেউ নাই, ওর এক ছেলে, আমার ছেলের মতো ছোট, আর এই মেয়ে। তো ও একাই সব কিছু করলো মাশাআল্লাহ। আমাদের জন্য ভালোই আয়োজন করছে ইফতারি। আমি ওকে বললাম যে এত কিছু তো দরকার ছিল না, আর বুশরা যে চঞ্চল, ওকে নিয়ে তো আসলে এত কাজ করাও পসিবল না। তো বললো কোনো সমস্যা নেই। তো এর মধ্যে অনেক দুষ্টামি করতেছে, হাতাহাতি করতেছে। তা আমিও যতটুকু পারলাম একটু হেল্প করলাম, খুব একটা বেশি করতে পারি নাই। তো ওকে বললাম আমাকে আগে বললেই হতো, আমি চলে আসতাম। আমি তো জানি না সে ও এত আয়োজন করলো শুধু আমাদের জন্য, এখানে বাড়তি কেউ ছিল না। তারপর এখন ইফতারের সময় হয়ে গেল। এখন সবাই মিলে ইফতার করতে আমরা ফ্লোরিংই করলাম, আর ডাইনিংয়ে আসলে সবার হচ্ছিল না। তো ইফতার করা শেষ, এখন সবাই আমরা নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে এসে দেখি মাশাআল্লাহ আমাদের এই বুড়িটা যে এত সুন্দর করে নামাজ পড়ে, আসলে ওর এই ভিডিওটা আমি না করে পারলাম না। খুব সুন্দর করে সে সেজদা দিচ্ছে, আর বাইরে বরাবর সে যাচ্ছে। আমি প্রথম ভাবলাম যে হয়তো সে শুয়ে পড়বে, বাট না, সে দেখলো তার ভাই সেজদাটা কোথায় দিল। ওর বয়স কিন্তু মাত্র 3+, তাতেই সে খুব সুন্দর করে অনেক কিছুই করতে পারে। তা বেশি ভিডিও করলাম না, দেখলাম যে একটু পর সে আমাদের তাকিয়ে লজ্জা পেলো। তো আমি ভাবলাম যে হয়তো বা সে আর নামাজটা যদি না পড়ে। তারপরও একটু করতেছি, দেখতে আমার মাশাআল্লাহ ভালোই লাগতেছে। তো নামাজ শেষ করে আমরা চা খেলাম। চা খাওয়ার পর ওর সাথে আবার একটু দুষ্টামি করতেছি। ওর সাথে দুষ্টামি না করলে আসলে ভালো লাগে না। আর খুব মিষ্টি মিষ্টি কথা বলে অনেকগুলো ছড়া সে বলতেছে আমাকে। একটা বলে আবার যখনই ভিডিও করি তখন সে চুপ হয়ে যায়। তো একটা ভিডিও আমি একটু গোপনেই করলাম, সেটা আপনাদেরকে শোনাবো। তো ওর ভাইয়ের সাথে ওর ভাইকে কান ধরে বলতেছে যে তুমি আন্টির ভিডিওটা সাবস্ক্রাইব করো, ওর ট্যাপ আছে, ট্যাপের মধ্যে কেন সে সাবস্ক্রাইব করতেছে না। তা আমরা ওর সাথে দুষ্টামি করলাম। তো আমি আর চলে আসবে বাসায়, তা বলতেছে আমার সাথে সে আসবে। তো ওকে বাসায় নিয়ে আসলাম। আমি এখন ভোরাতের জন্য রান্নাটা করে নিব। দুপুরবেলায় মুরগি ধুয়ে রাখলাম, এখন সেটা রান্না করব। যেহেতু একবেলা আর অন্য কিছু করব না, আর একটু টমেটোর ভর্তা করে নিব, এতটুকুই। তা রান্না করার মধ্যে আমার ছোটো বোন আবার ফোন দিল যে ও বুসরা কি দুষ্টামি করতেছে। আমি বললাম না, দুষ্টামি করতেছে না, ওই মাইশের সাথে বসে বসে টিভি দেখতেছে। তো আমাদের এলাকায় একটু গ্যাসের সমস্যা হয়, এখানে কয়েকটা অবৈধভাবে ওয়াশিং ফ্যাক্টরি হয়েছে। তারা আবাসিক এলাকার মধ্যে ওয়াশিং করে ওখান থেকে গ্যাসের লাইন নিয়ে দেখা যায় যখন ওয়াশিংগুলো চালু করে তখন গ্যাস থাকে না মাঝে মধ্যে। তো সেই জন্য আবার সিলিন্ডারও আসছে। তো আজকে যেহেতু শুক্রবার, আর আজকে একটু গ্যাস আসতে দেখলাম। সিলিন্ডার রান্না করতে মাঝে মধ্যে ভয়ই লাগে, তারপর বাধ্য হয়ে করা লাগে, কিছু করার নেই। তা বুড়িটা ঘুমিয়ে পড়লো। তা ওর আম্মু আসলো, আসার পর ওকে নিয়ে গেল। ছেলে মেয়ে পড়তেছে, তা আমি বসে বসে টিভি দেখতেছি। তো আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।